নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। আজ ই রিক্সা ইউনিয়নের ডাকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 12 ঘন্টা টোটো ধর্মঘটের প্রভাব দেখা গেল জলপাইগুড়িতে। একদিকে যেমন টোটোর চলাচল না থাকায় রিক্সার চলাচল দেখা যায়, অপরদিকে রাস্তাঘাটে টোটো চলাচল বন্ধ থাকায় কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষদের। বিপদ বা প্রাণহানির আশঙ্কায় দীর্ঘদিন ধরে অভিযোগ করে কোনো কাজ না হওয়ায় আজ সকালে স্কুলের রাস্তাতে ডাম্পার প্রবেশ ঘিরে চালক সহ ডাম্পার আটক করে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। পরবর্তীতে চালক পালিয়ে গেলে পুলিশ এসে আটক করে ডাম্পারটি। ই রিক্সা ইউনিয়নের ডাকা 12 ঘন্টা বন্ধের প্রভাব দেখা গেল জলপাইগুড়িতে। টোটো চলাচল একেবারে ছিল না বললেই চলে, আর যার ফলে অসুবিধার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের। 12 ঘন্টা টোটোর ধর্মঘটের প্রভাব দেখা গেল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহর এবং শহরের আশপাশ এলাকায় তেমন ভাবে কোনো টোটো চলাচল দেখা যায়নি। মূলত টোটোর রেজিস্ট্রেশন ফি, 2 বছর পর নতুন টোটো কেনা সহ আরো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সিটু অনুমোদিত ই রিক্সা ইউনিয়নের ডাকে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল। আর আজ সেই 12 ঘন্টায় বন্ধের ফলে টোটো চলাচল বন্ধ ছিল জলপাইগুড়ি শহরে। টোটো চলাচল একেবারে দেখা যায়নি বললেই চলে। দেখা গিয়েছিল কিছু রিক্সা চালকরা বলেন, আজকে টোটোর 12 ঘন্টা বন্ধ, এর ফলে আমরা কিছু ভাড়া পেয়েছি, যা আমাদের পক্ষে কিছুটা হলেও সুবিধাজনক। অন্যদিকে এক রিক্সা যাত্রী বলেন, টোটো না পেয়ে আজ আমরা রিক্সাতে চড়ে যাচ্ছি। এক ব্যবসায়ী বলেন, টোটো বন্ধের ফলে আমাদের জিনিসপত্র আনা নেওয়ার ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়েছিল। আচ্ছা, টোটো বন্ধ, এর ফলে কতটা অসুবিধা আপনাদের ব্যবসায়? খুবই তো অসুবিধা তো হচ্ছে, অসুবিধা হচ্ছে। টোটো ছাড়া চলা যাচ্ছে না। একদিকে তো মানুষ বলে টোটোর জন্য শহরে চলা যায় না, আবার টোটো বন্ধর ফলে টোটোর জন্য চলা যাচ্ছে না। আবার না চলো তো আমরা বাঁচি না, এইটাই তো সমস্যা আমাদের। তো দূর টোটো ছাড়া তো চলাই যায় না, খাবো কি করে বলেন? কতটা অসুবিধা হলো আজকে তো পরিশ্রম বেশি হইলো, অসুবিধা হচ্ছে, দেখতেইছেন তো। কিভাবে আনলেন মাল? বাসে করে আনলাম। ভাড়া বেশি লাগলো? হ্যাঁ, 50 টাকার জায়গায় 100 টাকা লেগে গেল। একাধিক দাবি নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান নকশালপন্থীদের। বেকার যুবক যুবতীদের কাজের দাবিতে নকশালপন্থীতে বিশ্বাসী আদাত গণমোর্চা এবং প্রমিলা ব্রিগেডের সদস্যরা জেলা শাসকের দপ্তরে বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন। তারা দাবি রেখেছে, অনেক ওয়েস্টেড জমি রয়েছে যেগুলো জমি মাফিয়াদের হাতে রয়েছে। তাদের দাবি সেগুলো জমি উদ্ধার করে সরকারি কাজে লাগানো, আধার এবং ভোটার কার্ডের নাম ভুল রয়েছে অনেক মানুষের, সেগুলো ঠিক করা, হসপিটালে ঔষধের ব্যবসা নেই, অবিলম্বে বিনামূল্যে সব ধরনের ঔষধ প্রদান করা। এছাড়াও তাদের দাবি, বিভিন্ন রাজনৈতিক কারণে যারা জেল ফেরা মানুষ রয়েছে তাদের কর্মসংস্থান করে দেওয়া। এদিন তাদের একটি প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে এসে শান্তিপূর্ণভাবে দাবি দাবা পেশ করলেন। আমরা আজাদ গণমোর্চা, এরা প্রমিলা ব্রিগেড, ওই যে মৌসুমী রায় বা সঞ্জিতা রায়, আমরা একসাথে আসছি। আজাদ গণমোর্চা বা প্রমিলা ব্রিগেড নকশালপন্থী রাজনীতিতে বেসিক্যালি বিশ্বাস করে। আমরা বেকার যুবক যুবতীদের যে কাজ নাই, চাকরি নাই, এইটাকে আমরা আজকে প্রিন্সিপাল ডিমান্ড হিসেবে ডিএমের কাছে দিছি। চাকরির ব্যবস্থা এদের করতে হবে। বহু ছেলে মেয়ে বেকার, এইখান থেকে অসন্তোষ তৈরি হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বেকারত্বের থেকে। হ্যাঁ, ওই বেকার মেয়েদের একটা লক্ষ্মীর ভাণ্ডার ধরায় দিবে, চাকরি দিবে না, এটা লক্ষ্মীর ভাণ্ডার দিতেই পারে, দিক, ওটা না আপত্তি নেই, কিন্তু কর্মসংস্থানটা করতে হবে, এইটা হচ্ছে মেইন ডিমান্ড আজকে। তারপরে অনেক ভেস্টেড ল্যান্ড আছে গ্রামে, যেখানে মাফিয়ারা এনজয় করে। এটা যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, উদ্ধার না করে, আমরা মাঠে নামবো। আইন শৃঙ্খলা বিপন্ন হলে প্রশাসন বুঝবে। হসপিটালে মেডিসিন পাওয়া যায় না, মেডিসিন বাইরের থেকে কিনতে হয়, গরিব মানুষ কিনতে পারে না। তারপর অনেকের এসসি সার্টিফিকেট নেই, এই যে এখানেই আছে সিভিল কাজ, তারা সার্টিফিকেট নেই। অনলাইন করতে বললো, দেখা যাক কী হয়, এটাও ডিমান্ড। তারপরে ওই যে কারো
আধার কার্ড ভোটার কার্ডের নাম গণ্ডগোল, টাইটেল উল্টাপাল্টা করে রাখছে, এরকম নানান রকম সমস্যা নিয়ে আজকে আমাদের এখানে আসা। এবং এগুলোর যদি ব্যবস্থা না, তাছাড়া পলিটিক্যাল প্রিজনার রিলিজ, আলা কানুন ইউএপিএ প্রত্যাহার, এগুলো আমরা রেখেছি। এগুলোর ব্যাপারে যদি সমাধান না করে আমাদের রাস্তায় নামতে হবে। এই যে পলিটিক্যাল প্রিজনার। ঠিক আছে, আপনার নাম দাদা? নরেশ রায়। কোন দায়িত্বে আছেন? আপনি কোন দায়িত্বে আছেন? ও জিসিপিএতে আছে। আপনি আপনি হ্যাঁ, আপনি কোন দায়িত্বে আছেন? আমি উত্তরবঙ্গের দায়িত্বে আছি, আজাদ গরু মোর্চা। স্কুল চলাকালীন স্কুলের রাস্তায় ডাম্পার প্রবেশ করা নিয়ে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া এলাকায়। পুলিশ এসে অবশেষে ডাম্পারটিকে আটক করে নিয়ে যায়। ডাম্পার এবং চালককে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল বিদ্যালয়ের অভিভাবক থেকে শিক্ষকরা। জানা গেছে শুক্রবার সকালে পান্ডাপাড়া পার্কের মোড়ের একটি বেসরকারি স্কুলের জমির সামনে ডাম্পার এসে সেখানেই বালি আনলোড করে। এই ঘটনা রোজগারের। অভিভাবক থেকে শিক্ষকরা বলেন, ডাম্পারের এই রাস্তায় চলাচলের ফলে যখন তখন ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রাণহানি কিংবা বিপদের সম্মুখীন হতে পারে। বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও বিষয়টি সুরাহা হয়নি। অবশেষে আজ সেই ডাম্পারটি বিদ্যালয় চলাকালীন যখন ঢুকে মালপত্র রাখছিল সে সময় সকলে ডাম্পারটিকে আটক করে। এর ফলে এলাকায় উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় এবং চালক পালিয়ে যায়। শেষে ডাম্পারের মালিককে এনে পুলিশ এসে সেই ডাম্পারটিকে নিয়ে চলে যায়। তবে অভিভাবক থেকে শিক্ষকদের বক্তব্য, রোজই বিদ্যালয় চলাকালীন ডাম্পার এসে এখানে জিনিসপত্র আনলোড করছে। এর ফলে ছাত্রছাত্রীদের চরম বিপদের সম্মুখীন হতে পারে। বারবার পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। রাস্তা এবং চারিদিকে বালির জন্য পরিবেশ দূষিত হচ্ছে। ডাম্পারটিকে নিয়ে যাওয়ার ফলে ওই এলাকার পরিবেশ পরবর্তীতে শান্ত হয়। গাড়ি তোমার কি হয়েছে? যতক্ষণ ক্লিয়ার না করবে গাড়ি ছাড়া হবে। এরকম লাগাই আমি এটা বলছি টিচার হলে বলছি দেখি সরদত্র ওই ভেতরে ঢুকো। অসুবিধা হতে পারে বা ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের সবথেকে বড় সমস্যা যে এই যে একটা গাড়ি ঢুকেছে এটা তো একদম বেআইনি ভাবে, কারণ এই রাস্তার মধ্যেই ডাম্পার যাওয়া মানে কথাই না। এটাতে এই রাস্তা একদম কাঁচা রাস্তা, এখানে যাচ্ছে। আজকে একটা বাচ্চার যদি কিছু হয়ে যায়, একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে যেভাবে। সেই জন্য আমরা এটাকে রেখেছি। মালিক আসবে, যে আসবে তাদের সঙ্গে কথা বলে তারপরে এটা করব। এভাবে বেআইনি একদম এটাকে রেখেছি। তারা আসুক, তাদের সঙ্গে কথা বলবো যাতে এই গাড়ি আর পরবর্তীতে এখানে না আসে। আজকে এখানে একটা ডাম্পার আটকানো আছে আপনাদের স্কুলের সামনে, হ্যাঁ, মূলত কি কারণ? এই স্কুলের রাস্তার মধ্যে এরা নিয়মিত বালি নিয়ে এই যে চলাচল করছে, এখানে স্কুলের পাশে বালিটা জমা করে তারপরে হয়তো কোথাও নিয়ে যায় সারাদিন ধরে ট্রাক্টর। আজকে স্কুল চলাকালীন যখন স্কুলের বাচ্চারা স্কুলে ঢুকছে, আপনি দেখতে পাচ্ছেন স্কুলের পুরো রাস্তাটা আটকে দিয়ে এভাবে বালিটা এখানে নামিয়েছে। বাচ্চারা যে ঢুকবে সেই রাস্তাটুকু পর্যন্ত এখানটায় নাই। সেই জন্য স্কুলেরই সমস্ত এই অভিভাবকরা, আমরা স্কুলেরা সবাই মিলেই ওনার সাথে জাস্ট কথা বলার জন্যই ওনাকে ডেকেছি যে এই ব্যাপারটা কেন। ব্যবসার জায়গায় অবশ্যই থাকবে, কিন্তু স্কুলের ছোট ছোট শিশুদেরকে হ্যাম্পার করে তাদের অসুবিধা করে বা একটা দুর্ঘটনাও ঘটতে পারে যে কোনো সময়। স্কুলের রাস্তাটারও কী অবস্থা দেখুন। এই কথা বলার জন্যই জাস্ট সমস্ত অভিভাবকরা মিলে আজকে এই গাড়িটাকে জাস্ট আটকেছে। এই যে ডাম্পার যে চলছে, রাস্তার পরিস্থিতি তো খারাপ, চারিদিকে বালি ভর্তি রয়েছে। হ্যাঁ, স্কুলে আমরা যাচ্ছি, অভিভাবকরা আসছে, সামান্য গাড়িতেই ধুলো উড়ে যাচ্ছে, এটাও একটা সমস্যা অবশ্যই হচ্ছে। কিন্তু যাই হোক, ব্যবসার স্বার্থে হয়তো সেরকম কেউ কিছু বলেনি, কিন্তু আজকে যে কাজটা ওনারা করলেন এবং এখানটায় যে ড্রাইভার ছিল সেও চলে গেছে, যিনি এই কারবার করছেন তাকে আমরা কথা বলার জন্য ডাকছি, তিনিও আসছেন না। তো সেই সমস্ত অভিভাবকরা মিলে এটাই ঠিক করেছেন যে এই সমস্যাটা সমাধান না হওয়া পর্যন্ত গাড়িটা এখানেই থাকবে। এখানটায় কোনো মানে মারামারি বলুন, ঝগড়াঝাটি কোনো বিষয়ের মধ্যে নেই। আমরা শুধু শান্তিপূর্ণভাবে যাতে এই সমস্যাটা সমাধান হয় সেটার জন্যই আমরা আজকে এই প্রতিবাদটা করছি। আপনার নামটা? আমার নাম দেবজিৎ বসা। জলপাইগুড়িতে এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক, বিভিন্ন আধিকারিকদের নিয়ে সেখানে হাজির হলেন অপহরণ এবং খুনের মামলায় অভিযুক্ত বিডিও রাজগঞ্জ। শুক্রবার জলপাইগুড়ি জেলা শহরে এসে পৌঁছল জাতীয় নির্বাচন কমিশন। জেলা পরিষদের সভাঘরে আয়োজিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যা কিনা এসআইআর নামেই এই মুহূর্তে রাজ্যবাসীর মুখে মুখে ঘুরছে, সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন জাতীয় নির্বাচন কমিশনার। এদিনের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক তথা জেলার রিটার্নিং অফিসার শামা পারভিন, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা প্রশাসক সহ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন সহ অন্যান্য বিডিওরা।
উল্লেখ্য, এই ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে কলকাতার বিধাননগর দক্ষিণ থানায় অপহরণ এবং খুনের মামলা রুজু হয়েছে। দুদিন এক প্রকার নিজের অফিস থেকে নিখোঁজ থাকার পর আজ এই অভিযুক্ত ভিডিওকে জাতীয় নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপানোতর। এবং ওয়েস্ট বেঙ্গলের পারফরমেন্স ভালো। এখানে স্যার আপনি একটু বলুন পরিস্থিতি এখানের পারফরমেন্স রিভিউ করতে, সেটা রিভিউ করেছেন এবং কমিশন ইজ স্যাটিসফাইড উইথ ওয়েস্ট বেঙ্গল পারফরমেন্স। আজকে কি হলো? আজকে রিভিউ হলো সমস্ত আর কি করবেন না, দেরি হয়ে যাবে, বাইট হয়ে গেছে। মহলের জন্য কিছু চিন্তা ভাবনা করছেন? মহল বাসিন্দাদের কথা কি ভাবছেন? সমস্ত ভালো। থ্যাংক ইউ। মিলিটারি ইন্টেলিজেন্সের তথ্যের ভিত্তিতে শিলিগুড়ি বাগডোগরার ব্যাংডুবি আর্মি কম্পাউন্ড থেকে নন্দ মণ্ডল নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ। সন্দেহজনক ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তি নিজেকেই বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে ধৃত 1990 সালে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তখন থেকেই সে জলপাইগুড়ি জেলায় বসবাস করছিল এবং শিলিগুড়ি বাগডোগরা আর্মি কম্পাউন্ডে একটি বিল্ডিং এর কাজে বিগত 10 দিন যাবৎ সে কর্মরত ছিল। গতকাল বিকেলে ওই যুবকের আচরণের সন্দেহ হয় সেনার। এরপরে তল্লাশি চলে, খতিয়ে দেখা হয় তার মোবাইল। সূত্রের খবর, তার মোবাইলে পাওয়া যায় একটি বাংলাদেশি পরিচয়পত্র। বাংলাদেশের একটি পরিচয়পত্র দেখতে পেয়ে আর্মি ইন্টেলিজেন্সের অফিসাররা খবর দেন বাগডোগরা থানার পুলিশকে। এরপর বাগডোগরা থানার পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ধৃত জানায় বর্তমানে অভিযুক্ত জলপাইগুড়ি জেলার ধাপগঞ্জে বসবাস করছিল। তদন্তের স্বার্থে ওই এলাকাতেও যাবে বাগডোগরা থানার পুলিশ। বাগডোগরা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের বাংলাদেশের ঠিকানা শ্রীনগর মুন্সিগঞ্জ। জানা গিয়েছে ধৃতের কাছে ভারতের ভোটার কার্ডও পাওয়া গিয়েছে, তা আসল নাকি নকল তা খতিয়ে দেখতে বাগডোগরা থানার পুলিশ ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে। রিচা শহরকে গর্বিত করলো ক্রিকেটে, আর তার 24 ঘন্টার মধ্যেই ফুটবলের শহরকে গর্বিত করলো পাসাং দর্জি তামাং। মোহনবাগান ক্লাবের হয়ে খেলতে খেলতে শিলিগুড়ি মহানন্দা স্পোর্টিং ক্লাবের হয়ে চলতি বছর সুপার ডিভিশন ফুটবলে সাইন করে পাসাং দর্জি তামাং। গত পরশু ভারতীয় অনূর্ধ্ব 23 দলে ডাক আসে এই শিলিগুড়ি শহরের এই ফুটবলারের। মহানন্দা স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা একদিকে যেমন হতাশ হয় যে চলতি মরশুমে পাসাংকে আর পাবেন না, অন্যদিকে আনন্দ ব্যক্ত করতে দেখা যায় শহরের নাম উজ্জ্বল শিখরে যাওয়ার জন্য। খেলার ফাঁকে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ এই উদীয়মান ফুটবলারকে সংবর্ধিত করেন। সচিব কুন্তল গোস্বামী, ফুটবল সচিব সুমন ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা পাসাং দর্জি তামাং এর হাতে ফুল এবং স্মারক দিয়ে সম্মানিত করেন। পাসাং এই ডাকে খুশি ব্যক্ত করে জানান তিনি খুবই খুশি, কিন্তু সিনিয়রদের দলের সুযোগের অপেক্ষায় তিনি রইলেন। এখন তার লক্ষ্য জান প্রাণ দিয়ে সেরা খেলে সেই দলে জায়গা করে নেওয়া। ক্যাম্পে ওই ইন্টারন্যাশনাল উইন্ডো খোলার পরে মোহনবাগান ছাড়বে, তারপরে আমরা যেতে পারবো, নাহলে ক্যাম্প কাল থেকে স্টার্ট। কিন্তু আমাদের মানে ওই ক্লাবে একটু রুলস অ্যান্ড রেগুলেশন আছেন না, তাই জন্য মানে আমাদেরকে ওই 10 তারিখে ছাড়বে মনে হচ্ছে ক্লাব, তারপরে আমি জয়েন করবো ক্যাম্পে। সব এক্সপেকটেশন কি ছিল যে এরকম একটা ইন্ডিয়ান টিমে কল আসতে পারে বা ইন্ডিয়ান চান্স? এক্সপেকটেশন তো একটু ছিল, কিন্তু মানে ওই ছিল একটু, কিন্তু মানে পাবো বলে মানে ওরকম শিওর ছিল না। ওটা হঠাৎ করে জানতে পারলে কি করে, এবং তখন কেমন লাগলো? ভালো লাগলো তখন, তো মানে কল পেয়েছি বলে জানতে পারলি কি? হ্যাঁ, যখন জানতে পারলাম তখন। কে জানালো? আমার এজেন্ট আছে, ওই জানালো আমাকে। আচ্ছা, লক্ষ্য কি থাকবে দেশের ওই সিনিয়র টিমে মানে চান্স পাওয়া। সব কবে কত বছর বয়স থেকে প্র্যাকটিস করছো কোন ক্যাম্পে? 6 বছরে মানে প্র্যাকটিস তো করতাম না, ওই পাড়াতে খেলতাম, তারপরে বেঙ্গল ফুটবল একাডেমিতে চান্স পেয়েছি, তারপরে স্টার্ট হয়েছে মানে ফুটবল ক্যারিয়ার। কোনো কোচিং ক্যাম্পে আলাদা প্র্যাকটিস করো? ক্যাম্পে মানে এখানে খেলতাম, ওই 14-16 উল্কা দিয়ে খেললাম, রয়্যাল দিয়ে খেললাম ওটা। আচ্ছা, উল্কা রয়্যালে খেলেছি, তারপর মোহনবাগান, তারপরে মোহনবাগান, এখানে তো আগে তারপরে বেঙ্গল, তারপরে মোহনবাগানে আসলাম। এখানে আগেও তো মহানন্দা রয়ে খেলেছো? মানন্দা 3 বছর হয়েছে। আর অন্য কোন ক্লাব খেলেছো? দেশবন্ধু।
দেশবন্ধু করেছে। তারপর মোহনবাগানে কত বছর হলো এখন? মোহনবাগান দাদা হয়নি, এখন 8 মাস হয়েছে, 8 না 7 মাস হয়েছে এখন। ওই মোহনবাগানে খেলেই কি সাফল্য বলে মনে হয়? হ্যাঁ, ওটাই মোহনবাগানে খেলে ওই RFDL মানে ফাইনালে হ্যাট্রিক ছিল, তারপরে ডুরান্ড কাপে মানে ডার্বিতে চান্স পেয়েছিলাম সিনিয়র টিমে, তারপরে মানে 2023-তে চান্স পেয়েছি কল কাপে ওটা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। অভয়ার ঘটনার 1 বছর পূর্ণ হয়ে গেলেও এখনো পর্যন্ত বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছে জলপাইগুড়ি অভয়া মঞ্চ। বিচার প্রক্রিয়ায় দ্রুত অগ্রগতির দাবিতে এবার তারা স্বাক্ষর অভিযানে নামতে চলেছে। আগামী 9ই নভেম্বর থেকে জলপাইগুড়ি শহরের থানা মোড় থেকে কদমতলা মোড় পর্যন্ত চলবে এই গণস্বাক্ষর অভিযান। অভয়া মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু জলপাইগুড়িতে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং রাজ্যের বাইরেও শুরু হবে এই স্বাক্ষর অভিযান। সংগৃহীত স্বাক্ষরগুলি পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে, যাতে মামলার অগ্রগতি ত্বরান্বিত হয়। শুক্রবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে অভয়া মঞ্চের পক্ষ থেকে চিকিৎসক সুদীপন মিত্র বলেন, অভয়ার বিচার চলেছে ঠিকই, কিন্তু আমরা সেই বিচার প্রক্রিয়ায় সন্তুষ্ট নই। তাই জনগণের স্বাক্ষর সংগ্রহ করে প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হবে যেন এই মামলা দ্রুত নিষ্পত্তি হয়। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মঞ্চের সদস্য দেবপ্রিয়া সেন, শুভঙ্কর সিনহা, অনিন্দ সেন, আইনজীবী কমল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। মঞ্চের দাবি, শাসক দলের মদতে দুষ্কৃতীরা ছাড় পেয়ে যেতে পারে, তাই বিচার প্রক্রিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠাই এখন তাদের মূল লক্ষ্য। অভয়ার প্রাতিষ্ঠানিক হত্যার 1 বছর পার হয়ে যাওয়ার পর মানুষের কাছে এখন বড় প্রশ্ন যে আদৌ নারীদের প্রতি যে অত্যাচার তার বিচার পাওয়ার মতো অবস্থা আজকের বিচার ব্যবস্থা, সরকারি ব্যবস্থা এবং তদন্তকারী সংস্থার মধ্যে আছে কিনা। দ্বিতীয় কথা যে শাসকের আশ্রয়ে যদি দুষ্কৃতী থাকে আদৌ তারা বিচারের আওতায় আসতে পারেন কিনা, নাকি তারা বিচারের প্রক্রিয়াটাকে এড়িয়ে যেয়ে নির্দোষ প্রমাণিত হয়ে যেতে পারে শাসকের প্রশ্রয়ে। তো এই প্রশ্ন সামনে রেখে আমরা গণস্বাক্ষর সংগ্রহে নামছি পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যেও। এক বিপুল সংখ্যক মানুষের স্বাক্ষর সহ আমরা ভারতের প্রধান বিচারপতির কাছে যাব দিল্লিতে যন্তর মন্তরে অবস্থানের পর 9ই ফেব্রুয়ারি অভয়ার জন্মদিনের দিন, যে আমরা তার হাতে এই স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি তুলে দেব, যাতে উনি এই বিচার ব্যবস্থা ত্বরান্বিত করতে পদক্ষেপ নেন এবং কোটি কোটি ভারতবাসীর যে আশঙ্কা এবং আদৌ আমাদের বিচার ব্যবস্থার প্রতি যে ভরসা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেন তার চেষ্টা করব। দেশের প্রধান বিচারপতির কেন মামলাটা তো হাইকোর্টে চলছিল, মামলা চলছে, লোয়ার কোর্ট সর্বত্রই মামলা চলেছে, কিন্তু আপনার মতো আমার মতো পশ্চিমবঙ্গবাসী কেউই সন্তুষ্ট না সেই মামলার অগ্রগতি এবং মামলার গতি প্রকৃতি নিয়ে। এবং আমাদের বারবার মনে হয়েছে না পাওয়া উত্তরগুলো না পাওয়াই থেকে গেছে এবং সেগুলোকে খোঁজার কোনো সেভাবে চেষ্টা হয়নি। এবং বিচারপতিরা বারবার বলা সত্ত্বেও যে এই ঘটনা শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দেয়, কিন্তু আমরা তার কোনো কার্যকরী প্রতিফলন দেখিনি এই মামলার গতি প্রকৃতিতে। এমন কি কোনো বিষয় রয়েছে যে এই ঘটনার সঙ্গে
আরো কিছু অভিযুক্তরা আছে তাদের আড়াল করা, যে কারণে অবশ্যই এটা একটা বড় কারণ। আমাদের মনে হচ্ছে যে এই মামলার এই যে শ্লথগতি, এই যে প্রমাণ লোপাট, এই যে কোনো কিছু স্পষ্ট উত্তর না পাওয়া, তাতে প্রকৃত অপরাধী যারা শাসকের মদতপুষ্ট, যারা শাসকের কাছাকাছি, তাদের আড়াল করার একটা চেষ্টা আছে এবং এই চেষ্টা অনেকগুলো স্তর থেকে হয়েছে, যার ফলে আজকে এই মামলাটা একটা অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে আদৌ সুবিচার পাওয়া যাবে কিনা তাই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে মানুষের মনে, যে কারণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারস্থ হবে। কবে থেকে আপনাদের সাক্ষ্য শুরু হচ্ছে? আমাদের আগামী 9 তারিখ জলপাইগুড়ির অভয়া মঞ্চ অভয়া চত্বর থেকে সাক্ষ্য সংগ্রহ শুরু করবে। অভয়া চত্বর থেকে সাক্ষ্য সংগ্রহ শুরু করে আমরা কদমতলায় যাব, সেখানেও সাক্ষ্য সংগ্রহ হবে এবং তারপর 3 মাস ধরে জলপাইগুড়ির সমস্ত উপকণ্ঠে এবং ছোট ছোট শহরে আমরা যে সাক্ষ্য সংগ্রহ করব। সুদীপন মিত্র, জলপাইগুড়ি অভয়া মঞ্চ। ওদলাবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল 6 থেকে 7টি দোকান। গতকাল রাতে অগ্নিকাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয় ওদলাবাড়ি বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় 9টার সময় হাটের ভেতরের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের আরো কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে 6 থেকে 7টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার সময় দোকানগুলো বন্ধ থাকায় আগুন নেভাতে সমস্যার মুখে পড়তে হয়। তবুও স্থানীয় মানুষ, ব্যবসায়ীরা বাড়ি থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা চালান। তাদের তৎপরতায় আগুনের ভয়াবহতা কিছুটা হলেও কমানো সম্ভব হয়। দমকল কর্মীদের সহায়তায় প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে রয়েছে কয়েকটি মশলার দোকান, সবজির দোকান এবং মুদিখানার দোকান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। রাহুল শাহ, ক্ষতিগ্রস্ত দোকানের মালিক, বলেন, সব শেষ হয়ে গেল দাদা, দোকানে অনেক মাল ছিল, কিছুই বাঁচাতে পারলাম না, এক মুহূর্তে সব ছাই হয়ে গেল। বিপ্লব চৌধুরী, হাটের ইজারাদার, বলেন, আমরা দমকলকে খবর দিই, কিন্তু ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে এই রকম দুর্ঘটনা ঠেকাতে বৈদ্যুতিক সংযোগগুলির দিকে বিশেষ নজর দিতে হবে। স্থানীয় মানুষ রঞ্জিত সিং বলেন, আগুন দেখেই আমরা সবাই দৌড়ে যাই, জল দিয়ে অনেক চেষ্টা করি আগুন নেভানোর, নইলে পুরো হাটটাই শেষ হয়ে যেত। 8:35 कैसे हुआ, कोई पता चला? हम लोग अब अचानक कैसे बोल सकते हैं, यहाँ नहीं हुआ है। कितना दुकान था? मेरा पूरा 4 1 2 3 में 6 शटर मेरा पूरा। किसका दुकान, क्या दुकान था इसमें? मेरा ग्रोसरी का। अभी फायर ब्रिगेड आया? हाँ, फायर ब्रिगेड आया है। कुछ बचा पाया? कुछ बचा नहीं पाया। टोटल कितना दुकान किया अभी तक? मेरा सब मेरे फैमिली का दुकान है, ये पूरा मिला के 9 दुकान गया है। सब एकदम शेष हो, खत्म हो गया? पूरा खत्म हो गया। একটা আগুন লেগেছে, জানি না কি করে লেগেছে, হয়তো শর্ট সার্কিটের জন্য হয়েছে। কতগুলো দোকান ছিল মোটামুটি? মোটামুটি দোকান তো অনেকগুলো আছে, কিন্তু এখানে 3টা দোকান পুরোপুরি পুড়ে গেছে। কিছু বাঁচাতে পেরেছে? সবাই মিলে চেষ্টা করেছে, লোকাল লোকরা সবাই জল টল দিয়ে ব্যবস্থা করেছে যাতে কিছুটা বাঁচানো যায়, কিন্তু 2টো দোকান পুরোপুরি পুড়ে গিয়েছে। একটা দোকানে অল্প স্বল্প কিছু বাঁচানো যায়। এই যে দেখা যাচ্ছে দোকানগুলো কোনো জায়গা নেই হাঁটা চলার, এটা কি বলবেন? এটা বলবো প্রশাসন একটু দেখুক, যাতে একটা দমকলের গাড়ি বা একটা কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে, যাতে আগামী দিনে কোনো দুর্ঘটনা হইলে সেটাকে বাঁচানো যায়। এটা ওদলাবাড়ি হাটটা গোটাটাই কি এরকম গাড়ি ঢোকার সমস্যা? প্রায় প্রত্যেকটা হাটেই এই সমস্যা আছে। আমাদের ওদলাবাড়িতে বেশি সমস্যা আছে। 2টো গলি যেটা আছে, মেনলি হীরা রোড অ্যান্ড আমাদের এই কালী মন্দির গলি। দুর্ঘটনা হলে কোনো সমস্যা বেড়ে যায়? দুর্ঘটনা হলে বড় সমস্যা বেড়ে যায়। আপনার নাম? আমার নাম রঞ্জিত সিং। আমরা তো বাজারের ওদিকে ছিলাম, তো হঠাৎ করে শুনলাম যে বাজারে আগুন লেগে গেছে। তারপরে তো আমরা দৌড়ে আসলাম। আসার পরে যাই হোক, এখানে স্থানীয় ছেলেপেলেরা যারা ছিল, সব 3টা দোকানে শাটার ছিল, ভিতর থেকে আগুন পুরো লেগেছিল, কিন্তু কিভাবে লাগলো সেটা এখনও জানা যায়নি। তবে এখানকার যা ছেলেপেলে জনসাধারণ যারা ছিল, তারা নিবানোর জন্য খুবই আপ্রাণ চেষ্টা করছে ওরা। তারপরে কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেডের লোকও আসছে। এখন আপাতত আগুন নিয়ন্ত্রণে, কিন্তু যে কটা দোকান ছিল ওদের কিচ্ছু বাঁচেনি, সবই নষ্ট। কতগুলো দোকান ছিল? মোটামুটি 9খানার মতন দোকান। কিসের দোকান এগুলো? এগুলো মশলার দোকান ছিল,
গ্রোসারি ছিল। হ্যাঁ, বোথ সাইডে মশলার দোকান ছিল, এক দুইটা সবজির দোকানও ছিল। তো মশলার দোকানেগুলো টোটালি একদম ওদের সব শেষ হয়ে গেছে। কিছু তো বাঁচাতে পারেনি। কিছু বাঁচাতে পারে। দোকানগুলো কি বন্ধ ছিল নাকি? হ্যাঁ, দোকানগুলো বন্ধই ছিল। তো বাইরের থেকে আগুন দেখা যায়? হ্যাঁ, বাইরের থেকে আগুন দেখা যায়। তো এখন কি কাজ চলছে? হ্যাঁ, এখন কাজ চলছে, নির্মাণের কাজ চলছে। আপনার নাম? আমার নাম বিপ্লব চৌধুরী। আপনি হাট কমিটির আমি ইজারাদার। আবারও এসআইআর আতঙ্কে মৃত্যু। জলপাইগুড়ি জেলায় এসআইআর আতঙ্কে আত্মহত্যা করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের অভিযোগ, এসআইআর নথি সংক্রান্ত আতঙ্কেই প্রাণ হারালেন বছর 55 নরেন্দ্রনাথ রায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী জমির পাশে একটি বটগাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন নরেন্দ্রনাথ বাবু। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকার পঞ্চায়েত সদস্যদের দাবি, মৃত ব্যক্তি গত কয়েকদিন ধরেই এসআইআর সংক্রান্ত নথি নিয়ে গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন। তিনি পঞ্চায়েত অফিসে একাধিকবার নথি নিয়ে গিয়েছিলেন যাচাইয়ের জন্য। এক পঞ্চায়েত সদস্য জানান, ওই ব্যক্তির এসআইআর এর কাগজ নিয়ে 2-3 বার পঞ্চায়েতে এসেছিলেন। খুব চিন্তিত ছিলেন, ভয় পেয়েছিলেন কিছু ভুল না হয়ে যায়। মনে হচ্ছে সেই আতঙ্কেই এই মর্মান্তিক ঘটনার কারণ। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, নরেন্দ্রনাথ বাবুর প্রায়ই অনলাইনে এসআইআর সংক্রান্ত কাগজ ডাউনলোড করে বারবার দেখতেন, আর তার এই আচরণে পরিবারও চিন্তায় ছিল বলে জানা গেছে। শুক্রবার দুপুরে হঠাৎই বাড়ির পাশের বটগাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। স্থানীয়দের অভিযোগ, চলতি এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় এবং বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই আতঙ্কেই একের পর এক এমন মর্মান্তিক ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা। লিস্টের নামটা আছে নাকি? আমি বললাম নাম আছে, আমি দেখছি নাম আছে, এসব চিন্তা নাই। আমাকে বারবার বলতো, আমি বললাম ঠিক আছে, নামটা আমি দেখছি। তখন বললাম, যখন নামটা বললাম আমাকে দেখা, তখন আমি নামটা দেখাইলাম। নামটা বলে তাই ঠিক আছে। ওর ছেলেকেও জিজ্ঞেস করে বারবার নাম আছে। মানে এসআইআর নিয়ে কি আতঙ্ক ছিল? মনে হয় আমার ধারণা। কিন্তু আপনার কাছে অনেকবার গেছে ও? আমার কাছে 3 দিন গেছিল। 3 দিন? মানে কি বক্তব্য ছিল ওনার? যে আমার নামটা আসে নাকি, মানে ভোটার লিস্টে 2002 আমার নামটা আসে নাকি। নামটা কি ছিল না? হ্যাঁ, সেটা দেখেননি উনি? হ্যাঁ, দেখছে। এমনি কি উনি মানসিক ভাবে কি কোনো অসুস্থ ছিল? এই অসুস্থ ছিল। মানসিক ভাবে কি একটু কোমরে চোট পাইছিল। আচ্ছা, ভালো হয়ে গেছে, পরে এমনি ভালো হয়ে গেছে। আজকের মানে এমনি কোনো মানসিক অসুস্থ কোনো সম্পর্ক আছে? না না, বলতে আসছে। কি নাম আপনার? আমার নাম শোভন রায়। আমি এখানকার পঞ্চায়েত। কি এলাকা? কোন এলাকা? এই জগন্নাথ। কোন গ্রাম? 17-156। 157। খড়িয়া জিপি। 17-156। কত 17-157। ওনারা কি এখানকার আদিবাসী না? হ্যাঁ হ্যাঁ। কি নাম ওনার? ওনার নাম নরেন্দ্র রায়। আপনার নাম? আমার নাম শোভন রায়। আপনি এখানকার কি? আমি এখানকার পঞ্চায়েত। কোন গ্রাম পঞ্চায়েত অঞ্চল? খড়িয়া। আপনি কোন দলের পঞ্চায়েত? আমি তৃণমূল। করেছেন যিনি, তিনি আপনার কে হয়? আমার পার্শ্ববর্তী দাদা বলে আমরা সম্মান করি। দাদা খুবই ভালো লোক। তো ওনার মনে আতঙ্কটা কি ছিল? আতঙ্ক বলতে কি বলবো, এবার আতঙ্ক বলতে পারি না। ওর পাড়া প্রতিবেশী হিসাবে যে একটা অশান্তি, অশৃঙ্খল বা ফ্যামিলির সাথে যে একটা অশান্তি, এটা আমরা কোনোদিন নজরে দেখি নাই। কিন্তু একটুকে আমরা জানি যে ওর বছর 3 ধরে একটা গাছের থেকে পড়ে গিয়ে কোমর ভাঙছে, তারপরে হাই প্রেশারের পেশেন্ট। এখন বাকিটা হচ্ছে ওর মনের ভিতরে বেদনাটা। সেটা সেই বলছি যে উনি ভোটার লিস্টের নাম নিয়ে কি উনার কোনো ইয়ে ছিল? আমার সাথে আলোচনা করতো, কি হইতো, যে এসআইআর হলে কি হবে না হবে আমাদের। আমি অনেক সময় বলি যে দেখ, ওগুলো চিন্তা করি না, যখন লিস্টটা বের হবে দেখা যাবে, নাম থাকলে থাকবে, না হলে বিকল্প একটা ব্যবস্থা। এরকম কতবার উনি করছে? এইখানে আমি এখানে বসে আমার সাথে বহুবার মাঝে মাঝে গল্প হয়। এটা এই খালি এসআইআর নিয়ে, এটা নিয়ে বহুবার গল্প হয়। তা আমি ওইগুলো চিন্তা করিস না, এইরকমও বলি যে 10 ভাইয়ের যা হবে আমাদেরও তাই হবে। হ্যাঁ, তা আমি সেদিন আবার অনলাইনে থেকে লিস্টটা বের করে আনছি। দেখলাম কালকে আবার আমার ভাইস্তা, পাশের বাড়ি ভাইস্তাকে দিয়ে বললাম যে বাবা দেখতো কার কার নাম আছে। বলে যে যেটু সবার নাম আছে, ওরও নাম আছে। কিন্তু তাও একটা আতঙ্ক ছিল। সে থাকতে পারে, ওর মনের ভিতর সেটা থাকতে পারে। সেটা তো আমি এখন যেহেতু আমার সাথে পরিষ্কার নয়, তার কারণে কি আত্মহত্যা কি মনে হচ্ছে? সেটা বলা অসম্ভব। কি আপনার কি মনে হচ্ছে? না, আমার এটা মনে হয় না। আমার মনে হয় তার একটা মানসিক টেনশন আছে। এখন টেনশনটা কিসের থেকে? আর তার যেহেতু শারীরিক কন্ডিশন ভালো না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে গণেশ রায়।
দক্ষিণ ওদলাবাড়িতে শুরু হলো 3 দিনের বাউল উৎসব। গতকাল রাত থেকে দক্ষিণ ওদলাবাড়িতে শুরু হয়েছে 3 দিনের বাউল উৎসব। উদ্বোধন করলেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তছরুল হক। এবছর বিশেষ দিক হলো উৎসবের সম্পূর্ণ আয়োজন করেছেন গ্রামের মহিলারা। এই বাউল উৎসবের 57তম বছরে এমন উদ্যোগ এই প্রথম। প্রতি বছর রাস উৎসবের পরেই দক্ষিণ ওদলাবাড়িতে অনুষ্ঠিত হয় বাউল উৎসব, যা এখন মালবাজার ব্লকের অন্যতম জনপ্রিয় মিলন মেলায় পরিণত হয়েছে। বাউল উৎসব কমিটির সভাপতি কাকলি সাহা বলেন, গত 56 বছর পুরুষরাই এই উৎসবের আয়োজন করতেন, এখন তাদের অনেকেই আর নেই। তাই এবার থেকে গ্রামের মহিলারাই সংঘবদ্ধভাবে দায়িত্ব নিয়েছি। এভাবেই আমরা ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে চাই। উৎসবে অংশ নিতে মালদা, দিনাজপুর, কোচবিহার সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা এসেছেন। তাদের সুরে এবং কথায় মুখরিত হয়ে উঠেছে দক্ষিণ ওদলাবাড়ি গ্রাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপপ্রধান তছরুল হক বলেন, বাউল উৎসব মানে মিলন মেলা। দূর দূরান্ত থেকে মানুষ এখানে বাউল গান শুনতে আসেন। আমরা চাই মহিলাদের হাত ধরেই এই ঐতিহ্য আরো প্রসারিত হোক। গ্রাম জুড়ে উৎসব মুখর পরিবেশ চলছে। বাউল গান, মেলা এবং ভক্তদের আনাগোনা। আগামী 2 দিন ধরে চলবে এই বাউল উৎসব। আজকে আমাদের এখানে বাউল হচ্ছে, কালকে রাস উপলক্ষে পূজা ছিল, তো সেই উপলক্ষে বাউল শুরু হয়েছে আজকের থেকে। তো 57 বছর হলো এখানে বাউল হচ্ছে। তো আগে তো মানে আমাদের কাকুরা, মানে আমার শ্বশুর কাকুরা, এরা পূজা করতো, এই উপলক্ষে ওনারা অনুষ্ঠান করতো। ওনাদের পরে আমাদের মহিলা কমিটি, তো আমাদের এখানে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে, গান শুনতে আসে। আর আমাদের দক্ষিণ ওদলাবাড়িতে বাউল গান বলতে এটাই, এছাড়া বাউল গান হয় না। তো আমাদের এখানে মন্দিরের মাঠে আমরা বাউল গান অনুষ্ঠান করি আর কি। আর আমাদের মহিলা কমিটি, মহিলারা মিলে সবাই মিলে করি। আগামী বছর আপনারা সবাই পাশে থাকবেন। আগামী বছর আমরা চাই আরো ভালো করে করতে। কদিন চলবে এবং কোথা থেকে বাউলরা এসছে? ব্যাপক 3 দিন চলবে বাউল গান। তারা এসেছে তোমার দিনাজপুর থেকে, মালদার থেকে, কোচবিহার, বালুরঘাট, নদিয়ার থেকে। এরা 8 জন এসেছে। কটা থেকে কটা অবধি হবে? তো সন্ধ্যা 5টার থেকে একদম রাত 12:30 1টা পর্যন্ত চলবে। মহিলা কমিটি সব? হ্যাঁ, সব মহিলা কমিটি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বিশাল আকৃতির অজগর উদ্ধার করা হলো জাতীয় সড়কের কাছ থেকে। উদ্ধার করলো পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। 9 ফিটের একটি অজগর সাপ তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কের কাছ থেকে উদ্ধার করে পরিবেশ প্রেমীরা। জানা গেছে এর আগেও ওই জায়গা থেকে সাপটি উদ্ধার করার জন্য ফোন আসে, কিন্তু উদ্ধার করা হয়নি তখন। এদিন রাতে একটি বিশাল আকৃতির অজগর সাপকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে বন দফতরের হাতে তুলে দেয় উদ্ধারকারী সদস্যরা। তবে একটি কথা বলা বাহুল্য, জলপাইগুড়ি শহর এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি অজগর সাপ উদ্ধার হওয়ার ঘটনা সামনে এসেছে, যা পরিবেশ প্রেমীদের মতে ভালো ইঙ্গিত বহন করে না। কেননা বারংবারই অজগর লোকালয়ে চলে আসছে, তা দেখার আহ্বান বন দপ্তরের কাছে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।
শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ ই-রিকশা ইউনিয়নের ডাকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 12 ঘন্টা টোটো ধর্মঘটের প্রভাব দেখা গেল জলপাইগুড়িতে। একদিকে যেমন টোটোর চলাচল না থাকায় রিকশার চলাচল দেখা যায়, অপরদিকে রাস্তাঘাটে টোটো চলাচল বন্ধ থাকায় কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষদের। বিপদ বা প্রাণহানির আশঙ্কায় দীর্ঘদিন ধরে অভিযোগ করে কোনো কাজ না হওয়ায় আজ সকালে স্কুলের রাস্তাতে ডাম্পার প্রবেশ ঘিরে চালক সহ ডাম্পার আটক করে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। পরবর্তীতে চালক পালিয়ে গেলে পুলিশ এসে আটক করে ডাম্পারটি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।